নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি আমাকে শোনা যাচ্ছে। তো আজকের একটি বিশেষ ক্লাসে সকলকে আহ্বান করা হয়েছে এবং আপনারা অনেকেই উপস্থিত হয়েছেন। একেবারেই সময় নষ্ট করব না। কিছু বিশেষ বিষয় আজকের ক্লাসে বলবো যে আমরা যে পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছি, যেমন টেট, সিটেট কিংবা আপার প্রাইমারি, আমরা সকলেই জানি যে সিটেটের দুটো পেপার আছে, পেপার 1 এবং পেপার 2। সুতরাং টেটের সঙ্গে সিটেট পেপার 1 এর কতটা মিল আছে এবং আপার প্রাইমারি টেটের সঙ্গে সিটেট পেপার 2 এর কতটা মিল আছে, সেই জায়গাটা আমরা আজকে ডিসক্লোজ করব। কেন? কারণ এই বিষয়টার মধ্য দিয়ে আমাদের অনেক সময় সংক্ষিপ্ত হবে, আমরা স্মার্টলি এগোতে পারবো এবং একসাথে যাদের ডিএলএড আছে তারা 4টি পরীক্ষা লক্ষ্য নিয়ে এগোতে পারবে এবং যাদের বিএড আছে তারা 2টি পরীক্ষা। আসবো সেই জায়গাটাতে। আমরা একেবারেই শুরু থেকে শুরু করছি এবং প্রত্যেকটি পরীক্ষার সিলেবাস আমি নিয়ে এসেছি। ইচ অ্যান্ড এভরি পরীক্ষার যে 4টে পরীক্ষা নিয়ে আজকে আমরা এসেছি, প্রত্যেকটি পরীক্ষার সিলেবাস আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিয়ে এসেছি। এটা ডব্লিউবি টেট প্রাইমারি, এটা সিটেট পেপার 1, এটা আপার প্রাইমারি, এটা সিটেট পেপার 2 এবং সর্বশেষ আমার কিছু বলার আছে। তো পুরো বিষয়টা আপনাদের সামনেই আমরা অ্যানালিসিস করব এবং তারপরে আমরা আলটিমেট বিষয়ে আসব। আগে আজকে আমরা মূল বিষয়টা নিয়ে কথা বলি। সিটেট পরীক্ষাটা কন্ডাক্ট করছে কারণ আমরা সকলেই জানি, কিন্তু তবুও কিছু ফর্মালিটি আমাদের থেকেই যায় জানার পরেও, সেজন্য বলা, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এবং এখানে দুটো পেপারের পরীক্ষা হয়, একটাকে আমরা বলছি পেপার 1, একটাকে আমরা বলছি পেপার 2। পেপার 1 এর মধ্যে ক্লাস 1 থেকে ক্লাস 5 পড়ছে, পেপার 2 এর মধ্যে ক্লাস 6 থেকে ক্লাস 8। পেপার 1 এবং পেপার 2 দুটোই কিন্তু যাদের ডিএলএড আছে তারা দিতে পারবে, কিন্তু যাদের বিএড আছে তারা কেবল পেপার 2 এর জন্য এগোনোই বুদ্ধিমানের। এবার চলে আসছি, এই দুটো পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু মোট নাম্বার হচ্ছে 150। দুটো পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু মোট নাম্বার 150। নেক্সট আমরা চলে আসছি পরবর্তীতে, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল টেট, যেটাকে আমরা বলে থাকি অনেকেই প্রাইমারি টেট, এটা কারা কন্ডাক্ট করছে? এই প্রাইমারি টেট কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, যার ক্লাস কোথা থেকে কোন পর্যন্ত অবভিয়াসলি একই, ক্লাস 1 থেকে ক্লাস 5, মোট নাম্বার অবভিয়াসলি একই, 150। তাহলে এই যে 150 নাম্বার বলছে, এটা আমার বলা হচ্ছে না, এখানে প্রশ্ন সংখ্যাও কিন্তু 150টি, এক্ষেত্রেও তাই প্রশ্ন সংখ্যাও কিন্তু 150টি। আমরা যখন সিলেবাস ডিসকাস করব তখন প্রশ্ন সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব। এবার চলে আসছি ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টিচার্স এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ আপার প্রাইমারি টেট হিসাবে যেটা আমরা জানি, যেটার ব্যাচ এখন আমাদের অনগোয়িং, 1 মাস হলো আমরা শুরু করেছি এবং আর বোধহয় 2জন এই ব্যাচে ঢুকতে পারবে, আর বাদবাকি ব্যাচ ফুল। তো এই ব্যাচটা বা সরি এই পরীক্ষাটা কন্ডাক্ট করছে সেম ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। এক্ষেত্রে আমি দুটো কথা বলে নিতে চাই, জাস্ট দুটো কথা। 2026-এ জুনের মধ্যে এই আপার প্রাইমারি টেটের উপরে একটি পরীক্ষা হবে, যেটা কন্ডাক্ট করবে এমএসসি অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন, যার সিট সংখ্যা আছে ওদের গেজেট অনুযায়ী 240+, কিন্তু আমরা সকলেই জানি যে এই সিট সংখ্যাটা একটু বাড়বে এবং সেটা জুন জুলাইয়ের মধ্যেই কিন্তু হবে এবং একই সিলেবাস। এবং 2026-এ আমরা আপার প্রাইমারি টেট
ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তো পাচ্ছি, কিন্তু তার আগে উপরি পাওনা হচ্ছে আপার প্রাইমারি টিচার এলিজিবিলিটি টেস্ট, এমএসসির অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের, যার সিলেবাস এবং ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সিলেবাস একই এবং যার সিট সংখ্যা 240। এইবার আপনারা অনেকেই বলতে পারেন বা অনেকের মনে প্রশ্ন আসতে পারে, জাগতে পারে যে 240টি সিটে আমার কি হবে। আমি একটা কথা বলতে চাই যে একটা সিটেও কিন্তু লড়াই করা যায়, কারণ আপনার জন্য কিন্তু এই একটাই সিট লাগবে। প্লাস এখানকার যে বেনিফিট, এখানে কিন্তু কোনো দুর্নীতি হয় না, যেটা আমরা পূর্ববর্তী অভিজ্ঞতাতে দেখেছি। হয় না বলা মানে হয় নাই বলা যেতে পারে ইন কম্পারিজন টু স্কুল সার্ভিস কমিশন, রাইট? এবং এই জায়গায় কিন্তু কোনো ক্যাটাগরি নেই, যে যত দৌড়বে সে তত আগে গিয়ে বসে থাকবে। আমি আমার ব্যাচের সবাইকে টার্গেট দিয়েছি এখানে 130+ পেতে হবে, এবং এই 130+ যদি 150-এর মধ্যে কেউ পায়, তার এই 240-এর প্রথম 100-র মধ্যে ঢোকা কেউ আটকাতে পারবে না। ইন্টারভিউটার জন্য তো আমি অবভিয়াসলি গাইড করব। তাহলে আপার প্রাইমারি টেট নিয়ে গ্রুপগুলোতে বা আমাদের গ্রুপে অনেকের কনফিউশন ছিল যে আমাদের একে দিয়েছে, বিজ্ঞপ্তিকে দিয়েছে, গেজেট কি প্রকাশ হয়েছে, সেটা কিন্তু আমি এই মুহূর্তে ডিসক্লোজ করলাম যে স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি বা গেজেট এখনো আসেনি, তবে কোর্ট নির্দেশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন যেন আপার প্রাইমারি টেট নেয়। আশা করি ভোটের পরে সে বিষয়ে আমরা কিছু জানতে পারবো, কিন্তু সেটা পরের কথা। সেটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন। যেটা গেজেট অলরেডি প্রকাশিত হয়ে গেছে সেটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের আপার প্রাইমারি টেট, মাদ্রাসা সার্ভিস কমিশনের 9, 10, 11, 12। 9, 10, 11, 12 নিয়ে আজকে আমাদের বিষয় নয়। এই যে তিনটে পরীক্ষার কথা বললাম, অর্থাৎ সিটেট পেপার 1, পেপার 2, আপার প্রাইমারি টেট এবং প্রাইমারি টেট, এই তিনটেই কিন্তু অবজেক্টিভ এমসিকিউ বেসড পরীক্ষা। অর্থাৎ এখানে কিন্তু কোনো সাবজেক্টিভ প্রশ্ন বা লেখা প্রশ্ন, যে 5 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন, 15 নম্বরের প্রশ্ন, এই জাতীয় কোনো প্রশ্ন কিন্তু থাকবে না বা থাকে না, কোনো কালেই থাকে না। এর উপরে একটা ভীষণ বড় গুরুত্বপূর্ণ বিষয় যে এখানকার কিছু মিল আছে, যে জায়গাটা নিয়ে মূল উদ্দেশ্য আজকে আমার আসার। আমি মনে করি এই জায়গাটা বোধহয় অন্যান্য, আমি খুব একটা কম্পেয়ারে আসি না, কিন্তু তবুও না বললেই নয় যে এই মিলগুলো বোধহয় অন্যান্য জায়গায় খুব একটা ডিসক্লোজ করা হয় না। কারণ ওই যে বললাম, কিছু বিজনেস স্ট্র্যাটেজি অন্দরে থেকেই যায়, কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমরা প্রাইম লার্ন চেষ্টা করি যে স্টুডেন্ট বা শিক্ষার্থীরা যাতে সার্বিক উন্নতি হয় বা তাদের যাতে সার্বিক উন্নতি হয়, তার জন্য এই যে মিল, সেই মিলগুলো নিয়ে চলে আসা। দেখো, প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সাইকোলজির পার্ট থাকবে। প্রত্যেকটি পরীক্ষা, যে 4টে পরীক্ষার কথা বললাম, আপার প্রাইমারি পেপার 1 1 নম্বর, 2 নম্বর হচ্ছে আপার প্রাইমারি পেপার 2, 3 নম্বর হচ্ছে প্রাইমারি, 4 নম্বর হচ্ছে আপার প্রাইমারি। প্রথমটা বললাম সিটেড পেপার 1, সিটেড পেপার 2, প্রাইমারি, আপার প্রাইমারি। প্রত্যেকটির কমন জায়গা হচ্ছে সিডিপি। বলা বাহুল্য সিলেবাসও কিন্তু 90% একই, সিলেবাসও কিন্তু 90% একই। বলা বাহুল্য প্রশ্ন সংখ্যাও কিন্তু একই, 30টি। তো এখানকার যে কমন টপিক বললাম 90% একই। কোন কোন কমন টপিক? অবভিয়াসলি বলবো পেয়াজেট, যেখান থেকে প্রশ্ন আসেই আসে, ভাইগটস্কি, যেখান থেকে প্রশ্ন আসেই আসে, কোহলবার্গ, যেখান থেকে প্রশ্ন আসে, ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রিয়েটিভিটি, লার্নিং থিওরিজ, ইনক্লুসিভ এডুকেশন, অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, অ্যাসেসমেন্ট অ্যান্ড এভালুয়েশনস। তাহলে এই যে জায়গাগুলো তুলে আনা হলো বা যে জায়গাগুলো আপনাদের সামনে বা তোমাদের সামনে তুলে আনলাম, প্রত্যেকটি টেট, প্রত্যেকটি সিটেট, প্রত্যেকটি আপার প্রাইমারি টেটে এই জায়গা থেকে প্রশ্ন আসেনি, এটা হয়নি। ইচ অ্যান্ড এভরি ইয়ার, প্রত্যেকটি বছর কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন এসছে, প্রত্যেকটি বছর। তাহলে এটা আমরা ধরে নিতে পারি আবার এই জায়গাগুলো এই পরীক্ষাগুলোর জন্য একেবারে হাইলাইটেড এরিয়া, কারণ এখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসছে, আমরা স্টাডি করে এসেছি। আজকের এই যে সেমিনার বা ওয়েবিনার যাই বলবে, তার জন্য আমি 2 দিন ধরে একটানা স্টাডি করেছি, তবে কিন্তু আজকের এই জিসটা আপনাদের সামনে আনতে পেরেছি।
তাহলে আমরা এখানে কি বলতে পারি যে একবার যদি কেউ এই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সাইকোলজিটাকে ভালো করে কনসেপ্ট বুঝে বুঝে পড়ে, তাহলে প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রেই 30 নম্বর কিন্তু সে একসাথে কভার করবে। আমি বলবো এখানে কিন্তু মুখস্থ বিদ্যা কাজে লাগে না, রোড লার্নিং কাজে লাগে না, পুরোটাই কিন্তু কনসেপ্ট বেসড। যে যত আন্ডারস্ট্যান্ডিং মেথডে যাবে, যে যত বুঝে পড়বে, তার কিন্তু এই জায়গাটা তত তত্তর করে এগোবে। নেক্সট আসছি আমরা ল্যাঙ্গুয়েজ 1। সেটা আমরা বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে বা হিন্দি হতে পারে, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে ভ্যারি করছে এটা, সেই জন্য এখানে 3টে বিষয়কেই বা 3টে ভাষাকেই তুলে আনা। তো প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন থাকে, যেটাকে আমরা বলি আনসিন প্যাসেজ। আমরা 9, 10, 11, 12-এ কিন্তু এই আনসিন প্যাসেজ মোটামুটি করে এসেছি। বিভিন্ন অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা যেমন নেট, সেট, এই পরীক্ষাগুলোতে কিন্তু পেপার 1-এ এবং সেই সঙ্গে সঙ্গে আজকাল নেটে পেপার 2-তেও কিন্তু এই আনসিন প্যাসেজ দিয়েই দিচ্ছে, যেখানে আমরা ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনটা বুঝতে পারি, এই নেট সেটের ক্ষেত্রে ওরা বলে রিডিং কম্প্রিহেনশন। তো এই সঙ্গে সঙ্গে আর কোথা থেকে প্রশ্ন আসবে এই ল্যাঙ্গুয়েজ 1 বা ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রে? পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা পড়বো বাংলা এবং ইংরেজির জন্য, সেটা আমরা পড়বো বাংলা এবং ইংরেজি, হিন্দি আমাদের লাগবে না, ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2। তাহলে দুটো জায়গা, এবং শেষ যেটা সেটা হচ্ছে গ্রামার, সেটা বাংলার ক্ষেত্রেও প্রযোজ্য, সেটা ইংরেজির ক্ষেত্রেও প্রযোজ্য। এবং এই জায়গাটা কিন্তু যে কটা পরীক্ষা বললাম প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রে একই ধরন, একই ঘরানার প্রশ্ন, একই ধরনের প্রশ্ন, একই সিলেবাস, একই সবকিছু। টোটাল এখানে 30টা প্রশ্ন থাকে, বলেই দিচ্ছি, টোটাল এখানে 30টা প্রশ্ন থাকে, এবং এই 30টি প্রশ্নের মধ্যে 15টি প্রশ্ন থাকবে এই পেডাগজিক্যাল পার্ট থেকে, সেটা ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 দুটোর ক্ষেত্রে, অর্থাৎ বাংলা এবং ইংরেজি দুটোর ক্ষেত্রেই। এখানে কিন্তু টোটাল আমি একসাথে কম্বাইন করেছি, 60 নম্বরকে কভার করছে। ল্যাঙ্গুয়েজ 1 এর ক্ষেত্রে 30, ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রে 30, তাহলে 15 প্লাস 15, 30 নম্বর আমরা পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে আর 30 নম্বর এখানে বাকি থাকছে। সেই 30 নম্বরের প্রশ্ন আসছে কোথা থেকে? না, এই ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনের ক্ষেত্রে থাকবে মোটামুটি মানে 15টা প্রশ্নের মধ্যে, এক একটা পেপারের 15টা প্রশ্নের মধ্যে মোটামুটি 8টা ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনের থাকবে, আর বাদ বাকি 7টা প্রশ্ন গ্রামারের। দুটো ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন থাকবে, সম্ভবত একটা গদ্য এবং একটা পদ্য, সেটা পেপার 1 হোক বা পেপার 2, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ 1 হোক বা ল্যাঙ্গুয়েজ 2 হোক, সেটা বাংলা হোক বা ইংরেজি হোক, উভয় ক্ষেত্রেই কিন্তু আমি বলছি। আশা করি বোঝাতে পারছি। ফলত এই যে জায়গাটার পুরো গ্রামাটিক্যালি পার্ট, সেই সঙ্গে সঙ্গে পেডাগজিক্যাল এরিয়া, সেটা কিন্তু একই। আমি বাংলায় পেডাগজি পড়াই, সেটা শুধু বাংলাতে এনে, এবং ইংরেজির পেডাগজি সিলেবাস কিন্তু মোর অ্যান্ড মোর একই পেডাগজি, ল্যাঙ্গুয়েজ পেডাগজি মানে বাংলার ক্ষেত্রে বাংলা, ইংরেজির ক্ষেত্রে ইংরেজি, মোর অ্যান্ড মোর মোটামুটি 70% কিন্তু একই। শুধু এইটা আমাদের মাথায় রাখতে হবে, ইংরেজি পেডাগজির ক্ষেত্রে বা পেপার মানে ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে প্রশ্নগুলো পুরোটাই ইংরেজিতে আসবে, সেটা আপার প্রাইমারি টেট হোক, সেটা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট হোক, সেটা সিটেট হোক বা সিটেট পেপার 1, 2 যাই হোক না কেন। কিন্তু বাংলা পেডাগজির ক্ষেত্রে কিন্তু পুরো প্রশ্নগুলো সবই বাংলায় আসবে। ফলত ইংরেজি পেডাগজি এবং বাংলা পেডাগজির সিলেবাস 70 থেকে 80% এক হলেও ওই জায়গাটা আমাদের একটু ধ্যান দিতে হবে যে এটা প্রশ্ন, পেডাগজিক্যাল প্রশ্ন সব ইংরেজিতে আসবে, এর পেডাগজিক্যাল প্রশ্ন সব বাংলায় আসবে। আদারওয়াইজ আর কোনো পার্থক্য কিন্তু এই জায়গায় নেই বা আমরা দেখতে পাই না। বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অ্যানালিসিস করেও কিন্তু আমরা দেখতে পাই না। এবার এখানে আমরা এই যে গ্রামার এবং পেডাগজি কে যদি আলাদা করে নোট বানাই, গ্রামার এবং পেডাগজি সেটা বাংলা হোক বা হচ্ছে ইংরেজি হোক, মানে পেপার মানে ল্যাঙ্গুয়েজ 1 হোক বা ল্যাঙ্গুয়েজ 2 হোক, তাহলে সেক্ষেত্রে কিন্তু সব পরীক্ষাতেই
কাজে লাগবে, প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু কাজে আসবে। যে 4টে পরীক্ষার কথা আমি বললাম, এই 4টে পরীক্ষাতেই কিন্তু কাজে আসবে। এবার যে যে পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে, কেউ যদি কারো যদি এলিজিবিলিটি থাকে, সেই 4টে পরীক্ষার জন্যই প্রিপারেশন নাও, কারণ পরীক্ষায় পাশ করে রাখা তো অনেক ভালো না, কখন কি সুযোগ, কখন কোন কোয়ালিফাইং মার্কশিটটা আমরা কোথায় কাজে লাগাতে পারবো, কিভাবে আমাদের সামনে সুযোগটা চলে আসবে, সেটা তো কেউ বলতে পারে না, না? এবার পেডাগজি অংশের কি কি মিল আছে আপার প্রাইমারি ও সিটেট পেপার 2 এর মধ্যে? ফার্স্ট, সেটা হচ্ছে পেডাগজি অফ ম্যাথামেটিক্স। আমরা আজ যাদের সায়েন্স বেসড তাদের ক্ষেত্রে বলবো, হয়তো 1-2 জন আছো, এটা পেডাগজি অফ ম্যাথামেটিক্স, এটা হচ্ছে আপার প্রাইমারি যারা সায়েন্স এবং সিটেট পেপার 2 এর যারা সায়েন্স বেসড তাদের জন্য। এটা কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ড বা হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড বা ল্যাঙ্গুয়েজ ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টসদের জন্য নয়। পেডাগজি অফ সায়েন্স এটাও কিন্তু তাদের জন্য, বাট পেডাগজি অফ সোশ্যাল সায়েন্স এটা কিন্তু আর্টস অ্যান্ড হিউম্যানিটিস এর জন্য, রাইট? তো এগুলো কিন্তু প্রায় একই সিলেবাস, এগুলোকে যদি আমরা ফলো করি, আমরা যেমন এইটা ফলো করবো পেডাগজি অফ সোশ্যাল সায়েন্স, এক্ষেত্রে আমরা আপার প্রাইমারিকে কভার করতে পারবো, সেই সঙ্গে সঙ্গে সিটেড পেপার 2 কেও কিন্তু কভার করতে পারবো। যারা আমাদের আপার প্রাইমারি পেড ব্যাচে আছো, তোমাদের সেম সিলেবাস সিটেড পেপার 2, তোমরা এইবার অবশ্যই সিটেড পেপার 2 ফর্ম ফিল আপ করবে। নেক্সট আমরা চলে আসছি যে কেউ যদি ধরো কেউ বিএড করছো বা ডিএলএড করছো, কিছু করছো, যদিও আমি কলেজের সেম কথাটা বারংবার বলি, সেই বিএড বা ডিএড এর প্রত্যেকটি এরিয়াতে আমাদের পেডাগজি রয়েছে, বা প্রত্যেকটি এরিয়াতে এই জায়গাটা আমরা কভার করি, করানো হয় বিভিন্ন কলেজ, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন এডুকেশনের যে কারিকুলাম আছে সেখানেও কিন্তু এই জায়গাটা অবভিয়াসলি কভার করানো হয়। কিন্তু এই যে আমাদের একটা দোষ আছে যে আমরা মনে করি স্কুল কলেজের এডুকেশন গুলো ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে, এই ফ্রি কনসেপ্ট মাথায় চলে আসে বলে আমরা আর কেউ ক্লাসগুলো কিন্তু মন দিয়ে শুনি না, বলা ভালো, শোনার প্রয়োজন মনে করি না। তো কেউ এখন আমাদের ব্যাচেই অনেকে আছে যারা বিএড 3rd সেমিস্টার, বিএড 2nd সেমিস্টার এরকম বা 1st সেমিস্টার এরকম পড়ছো, তো তোমরা বা যারা ডিএলএড 3rd সেমিস্টার বা ডিএলএড ডিএলএড 2nd ইয়ার বা ডিএলএড 1st ইয়ার পড়ছো, তোমরা যদি মন দিয়ে বিএড বা ডিএলএড এর ক্লাসটাই করো, তাহলেই কিন্তু এই যে পরীক্ষাগুলোর 70% প্রিপারেশন তোমরা ওখান থেকেই তুলে আনতে পারবে, কারণ তোমাদের কলেজগুলোতে যারা পড়াচ্ছে তারা কিন্তু এই জায়গাগুলো কভার আপ করে তারপরে কলেজে গিয়ে চেয়ারের বা বেঞ্চের এধারে দাঁড়িয়ে পড়াচ্ছে, রাইট? নেক্সট আমরা চলে আসছি কোয়েশ্চেন প্যাটার্ন এন্ড সিমিলারিটি। একদম 4টে পরীক্ষার ক্ষেত্রেই সেম প্যাটার্ন, এমসিকিউ বেসড কোয়েশ্চেন্স হবে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্কস করে বরাদ্দ, এখানে সেভাবে কোনো নেগেটিভ মার্কিং নেই, এবং প্রত্যেকটি কোয়েশ্চেন হচ্ছে কনসেপ্ট বেসড। এখানে যদি কেউ মনে করে আমি মুখস্থ করে কাজ চালিয়ে দেব বা আমি রোড লার্নিং করে কাজ চালিয়ে দেব, সেক্ষেত্রে কিন্তু সে ভীষণ বড় একটা ভুল করবে, ভীষণ বড় একটা ভুল। কারণ মুখস্থ বা রোড লার্নিং কিন্তু এই ধরনের পরীক্ষা, বিশেষ করে পেডাগজিক্যাল এরিয়া এবং সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড সাইকোলজিতে কিন্তু কোনো কাজে আসবে না, একেবারেই কোনো কাজে আসবে না। এখানে যে যত বুঝবে, যে টিচার যত বোঝাতে পারবে, সেই জায়গাগুলো কিন্তু তত বেশি এফেক্টিভ হবে, রাইট? নেক্সট চলে আসছি যে বিভিন্ন স্টুডেন্ট বা শিক্ষার্থীরা কিভাবে পড়লে উপকার পাবে। আমরা একটা স্ট্র্যাটেজিক প্ল্যান এনেছি, যে প্ল্যান অনুযায়ী আমরা এগোবো। আমরা স্টেপ 1-এ আসছি, প্রথম মাসে আমরা কি করব ভেবেছি, এই জায়গাটায় আমরা চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড সাইকোলজি এবং সেই সঙ্গে সঙ্গে ল্যাঙ্গুয়েজ পেডাগজি, এখানে ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 অর্থাৎ বাংলা এবং ইংরেজি দুটোই কিন্তু থাকবে, যে জায়গাটা আমরা স্ট্রং করার চেষ্টা করব। দ্বিতীয় মাসে আমরা কি করব, সাবজেক্ট পেডাগজি, যেমন আমার সিটেট এবং টেটের ক্ষেত্রে এটা কিন্তু এই ম্যাথটা কিন্তু আপার প্রাইমারি এবং সিটেট পেপার 2 এর ক্ষেত্রে আসছে না। এখানে আমরা ম্যাথ হোক, ইভিএস হোক, হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, এই যে সাবজেক্টিভ পেডাগজি, সেই সাবজেক্টিভ পেডাগজির উপরে কিন্তু আমরা জোর দেব, রাইট? আমরা তৃতীয় মাসে কি করতে পারি, বা তোমরা যদি কেউ নিজেরা পড়ো, তোমরা তৃতীয় মাসে কি করতে পারো, এই স্ট্র্যাটেজিটা একটু গুছিয়ে রেখো। তৃতীয় মাসে
তোমরা যখন এই জায়গাটা ক্লিয়ার করে নেবে তখন তোমাদের কিন্তু ভিত অটোমেটিক্যালি তৈরি হয়ে গেল। এইবার তোমাদের ভিত কতটা তৈরি বা আপনাদের ভিত কতটা তৈরি সেটা আপনারা তৃতীয় মাসে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে, পূর্ববর্তী বছরের যে প্রশ্নগুলো আছে, সেটা সিটেট হতে পারে বা ওয়েস্ট বেঙ্গল টেট হতে পারে, এর উপরে বিভিন্ন বই পাওয়া যায়, বা বিভিন্ন অনলাইন মক টেস্ট হতে পারে, ঠিক আছে, যেমন আমরা অনলাইন মক টেস্ট নিই। তো সেই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখো যে তুমি এই প্রশ্নগুলো উত্তর করতে পারছো কিনা, তোমার কাছে এই প্রশ্নগুলো কঠিন লাগছে কিনা। যদি কঠিন লাগে তাহলে ভাববে যে এই উপরের 2 মাসে তোমার কোথাও একটা কোনো গাফিলতি আছে, কারণ এই উপরের 2 মাস ঠিকঠাক ভাবে ইউটিলাইজ করলে তৃতীয় মাসের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু কঠিন লাগার কথা নয়। আশা করি আমরা বোঝাতে পারছি। আমরা চলে আসছি যে এই যে 4টে জায়গা দেখলাম, সিটেট পেপার 1, সিটেট পেপার 2, প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট, এই 3টে যদি আমরা একসাথে প্রস্তুতি নিই, সেটা নিজেরাও করতে পারো বা আমাদের সাথে যুক্তে পারো, সেক্ষেত্রে আমাদের কি কি সুবিধা আছে। প্রথম যে সুবিধা সেটা হচ্ছে সময় বাঁচবে, কারণ এখন পয়সার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সময়। সময় কিন্তু ছুটছে, হ্যাঁ, সুতরাং সময়ের সাথে যদি আমরা ছুটতে না পারি তাহলে স্টেশনে দাঁড়িয়ে দেখতে হবে যে ট্রেনটা চোখের সামনে দিয়ে যেন বেরিয়ে যাচ্ছে, ঠিক যেমনটা মহেন্দ্র সিং ধোনি, আমি MS ধোনি সিনেমায় ওই সুশান্ত সিং রাজপুত দেখেছিল এবং ট্রেনে গিয়ে বসে পড়েছিল খড়গপুর স্টেশন থেকে। আশা করি মনে পড়ছে সিনটা। নেক্সট হচ্ছে একই টপিক 3টি পরীক্ষায়, বলা ভালো 4টি পরীক্ষায় কাজে লাগবে। সিটেট পেপার 1, সিটেট পেপার 2, প্রাইমারি, আপার প্রাইমারি। কিছু অংশ অদল বদল আছে, সেটা আমরা করিয়ে দেবো বা আপনারা নিজেরা করে নেবেন যদি আপনারা নিজেরা পড়াশুনো করেন, আর আমাদের সঙ্গে জুড়লে তো আমরাই করিয়ে দেবো। নেক্সট 4টি জায়গা যখন একসাথে কভার করবে তখন অটোমেটিক্যালি তোমার মধ্যে আত্মবিশ্বাস বেড়ে যাবে, যেটাকে আমরা বলতে পারি সেলফ কনফিডেন্স। নেক্সট এই 4টি জায়গা আমরা একসাথে কভার করলে কিন্তু প্র্যাকটিস বেশি হয়, যদিও বা এখানে কিন্তু পড়ার সময় আমাদের বাড়াতে হবে। আমরা দেখা গেল 4টি পরীক্ষার প্রিপারেশন একসঙ্গে নিচ্ছি আর দিনে 3 ঘন্টা করে পড়ছি, সেক্ষেত্রে আমি বলবো তুমি ভাই এসো না বা তোমরা এসো না, কারণ সম্ভব নয়। দিনে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা কিন্তু এখানে সময় দিতে হবে এবং এটা কন্টিনিউয়াসলি দিতে হবে। সাপোজ আজকে কেউ একবারে 16 ঘন্টা পড়ে নিল এবং তারপরে 1 সপ্তাহ পড়লোই না, তাহলে এরকম পড়ার কিন্তু কোনো মানে নেই। প্রত্যেক দিন 6 ঘন্টা, প্রত্যেক দিন 6 ঘন্টা করে যদি কেউ পড়ে এবং 6 মাস যদি কেউ পড়ে, তাহলে 150-এর মধ্যে 130 পাওয়ার আটকানোর সাধ্যে, তার যদি শারীরিক অসুবিধা না হয়, তার যদি শরীর খারাপ না হয়, কারণ নেই। এবার কি না, মাল্টিপল সুযোগ তোমরা পাচ্ছ বা মাল্টিপল সুযোগ পাওয়া যাচ্ছে। কি কি, তোমরা একই প্রিপারেশনের মধ্য দিয়ে সিটেট পেপার 1 দিতে পারছো, একই প্রিপারেশনের মধ্য দিয়ে সিটেট পেপার 2 দিতে পারছো, একই প্রিপারেশনের মধ্য দিয়ে তোমরা আপার প্রাইমারি দিতে পারছো, যেটা বললাম আসন্ন, এবং একই প্রিপারেশনের মধ্য দিয়ে তোমরা প্রাইমারি টেট দিতে পারছো, যেটা প্রত্যেকটি বছর কিন্তু পরীক্ষা হচ্ছে, ইচ অ্যান্ড এভরি ইয়ার পরীক্ষা হচ্ছে, এবং কয়েক 2-3 বছর অন্তর অন্তর কিন্তু কি হচ্ছে, ইন্টারভিউ হচ্ছে। তোমাদের একটা কথা বলে রাখি, এই সরকার, বর্তমান সরকার, তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর সমস্ত দিক মিলিয়ে সব থেকে বেশি যদি কোথাও চাকরি দিয়ে থাকে তাহলে সেটা প্রাইমারি। সব থেকে বেশি চাকরি কিন্তু প্রাইমারিতে দিয়েছে, রাইট। এবার টেট, সিটেট বা সিটেট বা টেটের মধ্যে সিটেটের কথাটা আমি একটু এগিয়ে রাখবো, কারণ এটা সেন্ট্রাল গভর্নমেন্ট। তোমরা যদি সিটেট পেপার 2 বা সিটেট পাস করে রাখতে পারো তাহলে তার পরবর্তীতে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভিন্ন স্কুলগুলো আছে, KVS, NBS ইত্যাদি স্কুলে কিন্তু তোমাদের সুযোগ আসবে এবং সেখানে তোমরা সেই সুযোগটা কাজে লাগাতে পারবে। তো এই যে পরীক্ষা, এই পরীক্ষাগুলো প্রত্যেকটি কিন্তু সেই নামে মাত্র আলাদা আলাদা হয় বা আলাদা পরীক্ষায় হয় ধরে নিলাম, কিন্তু আলাদা আলাদা হলেও প্রত্যেকটি পরীক্ষা এবং সিলেবাসের মধ্যে 70-80% কিন্তু মিল আছে, বলা ভালো একই সিলেবাস। যদি আমরা কনসেপচুয়াল প্রিপারেশন নিই তাহলে একবার পড়েই কিন্তু, বা 6 মাসের একটি কোর্স, 6 মাসের একটি টার্গেট নিয়েই কিন্তু আমরা এই 3টি পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারবো। বলা ভালো এই 3টি পরীক্ষার কি ক্র্যাক করতে পারবো, বা এই 4টি পরীক্ষা ক্র্যাক করতে পারবো। 3টি পরীক্ষা বলতে আমি এখানে সিটেট দুটোই দিচ্ছি কিন্তু, হ্যাঁ, সিটেট পেপার 1,
এবং পেপার 2 দুটোকে আমি ইনক্লুড করছি, এবং এরপরে আপার প্রাইমারি টেট এবং প্রাইমারি টেট তো আছেই। এবার আমাদের একটা 6 মাসের স্টাডি প্ল্যান আমি বানিয়েছি, আমি জাস্ট বলছি, তোমরা নিজেরা এটাকে ইউজ করতে পারো, এবং যদি আমাদের সঙ্গে জোড়ো সেটা পরের কথা। ফেজ 1, যেখানে আমি বলছি ফাউন্ডেশন বিল্ডিং। এই ফেজ 1-এ থাকবে প্রথম 1 থেকে 2 মাস। আমরা মার্চ থেকে যদি শুরু করি তাহলে মার্চ এবং এপ্রিল এই দুটোকে আমরা এই ফেজ 1-এর মধ্যে রাখতে পারি বা রাখবো। এই দুটোকে আমরা এই ফেজ 1-এর মধ্যে রাখতে পারি বা রাখবো। এখানে আমরা যেটা করব, আমাদের মেন টার্গেট যেটা হবে সেটা হচ্ছে সিডিপি। আমাদের মেন টার্গেট হবে ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 দুটোই, এবং এই দুটোর যে বেসিক কনসেপ্ট আমি বারংবার বলছি, কনসেপ্ট কনসেপ্ট কনসেপ্ট, কোনো মুখস্থ কোথাও কাজে লাগবে না এই ধরনের পরীক্ষাতে। আমি তোমাদেরকে বলছি তোমরা একটু নিজেরা মিলিয়ে নাও, তোমরা তো ছোটবেলা থেকে পড়াশুনো করে এসছো, তোমরা যখন পড়াশুনো করেছো তোমরা অনেক ক্লাসে মুখস্থ করেছো, যেমন আমি নিজে গ্রাজুয়েশনে মুখস্থ করেছি, এবং গ্রাজুয়েশনে আমার মার্কশিট ভর্তি নাম্বার আছে, কিন্তু গ্রাজুয়েশনে আমি কি পড়েছি, কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় এসেছিল সেগুলো আমার মনে নেই। আর তো সব দূরের কথা, কারণ পুরো সিলেবাস কভারেজটা ছিল, পুরো প্রিপারেশনটা ছিল এই রোট লার্নিং বা মুখস্থ বিদ্যার উপরে। তো তোমাদেরকে আমি বলছি, তোমরা মুখস্থ করেছো, মুখস্থ রোট লার্ন করেছো, এমন কোনো টপিক কি 2 মাস পর তোমাদের মনে আছে, যে 2 মাস আগে মুখস্থ করেছো আজকে 2 মাস, বা 2 মাস তো ছেড়েই দিলাম, 1 মাস আগে মুখস্থ করেছো আজকে 1 মাস পর ম্যাডাম আমার মনে আছে, এখানে দাঁড়িয়ে কেউ বলতে পারবে যে হ্যাঁ আমার মনে আছে? কারণ রোট লার্নিং কিন্তু মনে থাকে না। বাট যদি প্রত্যেকটি বিষয়কে যদি আমরা কনসেপ্ট ক্লিয়ার করে পড়ি সুন্দর করে, তাহলে সেই টপিকটা 2 মাস কেন 20 বছর পরেও কিন্তু আমাদের মনে থাকবে। এটা আমি বলছি না, এটা বিভিন্ন সাইকোলজিস্টরা বলছে, বিভিন্ন এডুকেশনিস্টরা বলছেন, এটা আমি বলছি না। তাহলে প্রথম আমরা কোথায় আসলাম, যে এই টপিকগুলোকে আমরা কি করব না, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব, এবং সেটা প্রত্যেকটি ক্লাস করলে কিন্তু এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে, যেটা আমাদের পেইড ব্যাচের সঙ্গে আছে তারা জানে এই বিষয়টা। প্রথম মান্থ অর্থাৎ প্রথম মাসে আমরা কি করব না, চাইল্ড ডেভেলপমেন্ট, যেখানে থাকবে গ্রোথ, যেখানে থাকবে ডেভেলপমেন্ট, এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন থিওরিজ, যেখানে আমরা কভার করব পিয়াজেটকে, যেখানে আমরা কভার করব ভাইগটস্কিকে, যেখানে আমরা কভার করব কোহলবার্গকে, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন ইন্টেলিজেন্স এবং ক্রিয়েটিভিটি থিওরিকেও কিন্তু পড়বো, সম্পূর্ণ কি কনসেপচুয়াল ভাবে, আন্ডারস্ট্যান্ডিং লার্নিং এর মধ্য দিয়ে, নো রোট লার্নিং। অনেকেই বলে পিয়াজেট, ভাইগটস্কি, কোহলবার্গ, ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রিয়েটিভিটি, এই জায়গাটা কিছু জায়গা মুখস্থ করার জায়গা আছে। আমি বলছি চ্যালেঞ্জ দিয়ে, একটা জায়গাও মুখস্থ করার প্রয়োজন নেই, প্রত্যেকটি বিষয় কনসেপচুয়াল ওয়েতে কিন্তু আমরা এগোবো, রাইট? এবার চলে এসছি বাংলা বা হিন্দির ক্ষেত্রে। ফার্স্ট আমরা আসবো গ্রামার বেসিক, অর্থাৎ প্রত্যেকটি, মানে আমি এখানে হিন্দি জুড়ে দিয়েছি, কিন্তু এটা যাদের আমাদের প্রত্যেকের কিন্তু বাংলা অ্যাপ্লিকেবল, হিন্দিটা প্রয়োজন নেই। যেহেতু আমি ল্যাঙ্গুয়েজ 1 বলছি, সেহেতু আমাদের সিটেট পেপার 1 বা সিটেট পেপার 2-র ক্ষেত্রে কিন্তু এই হিন্দিটা জুড়তেই হয়েছে অ্যাজ পার রুলস। তো যেখানে আমরা আসবো যে আমাদের যে বাংলার যে গ্রামাটিক্যাল পার্ট, যেমন ধ্বনি, বর্ণ, সমাস, শব্দার্থ, ঠিক আছে, কারক, এই যে বেসিক গ্রামাটিক্যাল পার্ট, ঠিক আছে, এই বেসিক গ্রামার গুলো কিন্তু আমরা ক্লিয়ার করব। সন্ধি বিচ্ছেদ। নেক্সট আমরা আসবো কম্প্রিহেনশন, যদিও বা এই জায়গাটায় আমাদের ক্লিয়ার করার থেকে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের প্র্যাকটিস বা আপনাদের প্র্যাকটিস। এই জায়গাটা আপনারা যত প্র্যাকটিস করবেন, এই জায়গাটা আপনাদের তত কি হবে না, ক্লিয়ার হবে। এখানে 30টা প্রশ্নের মধ্যে যেন একটা প্রশ্নও ভুল না হয়, তাহলে সেটা আপনার লজ্জা, সেটা আমাদের লজ্জা। নেক্সট চলে আসবো ল্যাঙ্গুয়েজ পেডাগজি, এবং এই ল্যাঙ্গুয়েজ পেডাগজিটার উপরে আমাদের ভালো করে জোর দিতে হবে। আমাদের ডেইলি প্ল্যান হিসাবে আমি অবভিয়াসলি প্রত্যেকটি ব্যাচ, যেমন আজকেই আমাদের বিভিন্ন ব্যাচগুলোতে আমরা একটা স্টাডি রুটিন বানিয়ে দিয়েছি, 2 ভাগে ভাগ করেছি, কারণ আমাদের অনেকেই ওয়ার্কিং আছে, কাজ মানে বিভিন্ন জায়গায় সার্ভিস করছে, তাদের জন্য আমি একটা রুটিন বানিয়েছি, এবং যারা সারাদিন বাড়িতে পড়াশুনোর জন্যই ব্যস্ত তাদের জন্য আমরা একটা রুটিন বানিয়েছি। তো সেক্ষেত্রে আমরা এর পরবর্তীতে বিভিন্ন ডেইলি প্ল্যানে আসবো, যেখানে আমরা দেখতে পাবো যে 2 ঘন্টা আমরা সিডিপি কে দেবো, 1.5 ঘন্টা আমরা ল্যাঙ্গুয়েজকে দিতে পারি, এবং 30 মিনিট এইগুলো দেওয়ার পরে এই পার্টিকুলার বিষয়গুলোর উপরে যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সেগুলো প্র্যাকটিস করতে হবে।
কেন? কারণ তুমি যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন প্র্যাকটিস না করো, আমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন প্র্যাকটিস না করি, তাহলে আমরা বুঝতে পারবো না যে এই 2 ঘন্টায় আর 1.5 ঘন্টা 3.5 ঘন্টা আদেও আমরা পড়লাম তো, নাকি বইয়ের দিকে তাকিয়ে কাটিয়ে দিলাম, নাকি আমাদের পড়াতে কোনো গাফিলতি আছে, কোনো ভুল আছে, ইত্যাদি ইত্যাদি। ফলত এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করতেই হবে এবং এটা মাস্ট। দ্বিতীয় মাসে আমরা কি করতে পারি, দ্বিতীয় মানে মান্থ 2 তে আমাদের প্ল্যান হিসাবে আমরা রাখতে পারি বিভিন্ন লার্নিং থিওরিজ গুলোকে। আমাদের ইনক্লুসিভ এডুকেশন, আমরা সকলেই জানি ইনক্লুসিভ এডুকেশন কি। আমি জাস্ট এখানে আরেকটু বলে দিচ্ছি যে এডুকেশন সিস্টেমের মধ্য দিয়ে কোনো ফিজিক্যাল ব্যারিয়ার্স, কোনো সোশ্যাল ব্যারিয়ার্স, কোনো ইকোনমিক্যাল ব্যারিয়ার্স থাকে না। অর্থাৎ কেউ দেখা গেল ভিজুয়ালি এম্পাওয়ার্ড, কেউ দেখা গেল হিয়ারিং এম্পাওয়ার্ড, কারোর ফিজিক্যালি অন্যান্য বিভিন্ন চ্যালেঞ্জ আছে, ধরো দেখা গেল পায়ের প্রবলেম, হাতের প্রবলেম, হ্যাঁ, কেউ কথা বলতে পারে না, ইত্যাদি ইত্যাদি, কারো অটিস্টিক বা ডাউন সিনড্রোম। এই ধরনের যে ফিজিক্যাল এম্পাওয়ার্ড যে চাইল্ডরা বা লার্নাররা, সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন ব্যাকওয়ার্ড ক্লাস যে লার্নাররা, যেমন সেটা এসসি হতে পারে, এসটি হতে পারে, শিডিউল কাস্ট হতে পারে, ডব্লিউএস হতে পারে, এবং সেই সঙ্গে সঙ্গে ইকোনমিক্যাল উইকার যারা, যেমন সেখানে ওই বললাম ইডব্লিউএস কে জুড়ে দিলাম, সমস্ত স্টুডেন্ট, সমস্ত লার্নারকে যখন আমরা এক ছাতার তলায় আনবো, একইভাবে একই বেঞ্চে ইকুয়ালিটির মধ্য দিয়ে সমান সুযোগ সমানভাবে আমরা দেখব এবং একই ক্লাসরুমের মধ্যে বসবে, সেই যে এডুকেশন সিস্টেম, সেটাকে আমরা বলছি ইনক্লুসিভ এডুকেশন সিস্টেম। তো এখানে আমরা চলে আসছি নেক্সট টার্গেট হিসাবে, কি না, অ্যাসেসমেন্ট অ্যান্ড এভালুয়েশন। হোয়াট ইজ অ্যাসেসমেন্ট অ্যান্ড হোয়াট ইজ এভালুয়েশন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাসেসমেন্ট অ্যান্ড এভালুয়েশন, সেই জায়গাটা আমরা দেখবো। সেই সঙ্গে সঙ্গে ল্যাঙ্গুয়েজ পেপার 2 মানে ইংলিশ, ল্যাঙ্গুয়েজ পেপার 2 মানে ইংলিশ, তার ইংলিশ গ্রামার এবং পেডাগজিক্যাল পার্ট কিন্তু আমরা দেখবো। এক্ষেত্রে আমরা উইকলি একটা করে ফুল মক টেস্ট দেবো, যেখানে কিনা সিডিপি এবং ল্যাঙ্গুয়েজ দুটোই, অর্থাৎ পেপার 1 এবং পেপার 2 দুটোই যেন এখানে ইনক্লুড থাকবে, সেই বিষয়টা প্রাইম লার্ন দেখে নেবে। এবার চলে আসছি ফেজ 2। তাহলে আমরা এখানে ফেজ 1 এ দুটো মান্থ দেখলাম। মান্থ 1 এ আমরা কি দেখলাম, মান্থ 2 তে আমরা কি দেখলাম, এর মানে মানে কি বলবো, মানে এর বাইরে স্ট্র্যাটেজি যাবে না। তাহলে ফেজ 2 তে আমরা কি দেখবো, সাবজেক্ট অ্যান্ড পেডাগজি মাস্টারি, অর্থাৎ 3 নম্বর মাস এবং 4 নম্বর মাস, টোটাল 6 মাসের মধ্যে এই 3 নম্বর মাস এবং 4 নম্বর মাসে আমরা আসছি। আপার প্রাইমারি এবং সিটেড পেপার 2 কভার করা হবে এখানে, যেখানে থাকবে কি, যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের জন্য ম্যাথামেটিক্স কন্টেন্ট থাকবে, সেই সঙ্গে সঙ্গে ম্যাথামেটিক্যাল পেডাগজি থাকবে, সেই সঙ্গে সঙ্গে কি থাকবে না, ইভিএস প্রাইমারি লেভেলটা থাকবে। এখানে ডেইলি প্ল্যান হিসাবে আমরা সাবজেক্ট কন্টেন্ট করতে পারি, 1 ঘন্টা পেডাগজিক্যাল এরিয়া করতে পারি এবং 1 ঘন্টা এমসিকিউ প্র্যাকটিস করতে পারি, রাইট। 4 নম্বর মাসে আমরা কি আসবো, সোশ্যাল সায়েন্স। সেক্ষেত্রে আমরা জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, এই জায়গাগুলো কিন্তু আমরা কভার করবো। এবং এই আমি আর্টস এবং হিউম্যানিটিস এর ক্ষেত্রে বলবো, এই পার্টটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট পার্ট এবং সব থেকে চ্যালেঞ্জিং পার্ট। সব থেকে চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে এই সোশ্যাল সায়েন্স পার্টটা, যেখানে আমরা করব বিভিন্ন সায়েন্স পেডাগজি। এখানে আমরা উইকলি দুটো সাবজেক্ট মক টেস্ট বা দুটো সাবজেক্টিভ মক টেস্টের আয়োজন করব, অ্যারেঞ্জ করব। আমরা এবার চলে আসছি ফেজ 3, অর্থাৎ একেবারেই 3 নম্বর ফেজ, যেখানে পড়বে মান্থ 5। এখানে আমরা কি দেখবো, ইনক্লুসিভ প্র্যাকটিস এবং রিভিশন, অর্থাৎ সব একসাথে প্র্যাকটিস এবং সেই সঙ্গে সঙ্গে রিভিশন। টার্গেট থাকবে প্রত্যেকটা বিষয় যেন স্পিডে যাবে, প্রত্যেকটা বিষয় যেন অ্যাকিউরেসি থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে লার্নারদের মধ্যে যেন কনফিডেন্স বিল্ড থাকে, লার্নাররা যেন কনফিডেন্ট থাকে। উইদাউট কনফিডেন্স কিন্তু আমরা এগোতে পারবো না। আমরা যদি পরীক্ষা দিতে যাওয়ার আগেই ভেবে নিই যে আমি এই পরীক্ষাটা দিতে পারবো না, এই পরীক্ষায় আমি পাশ করতে পারবো না, তাহলে, বা এই পরীক্ষায় সেমিনারটা বা ওয়েবিনারটা আমি এমনি শুনছি, এখানে আমি জাস্ট পাশ করতে পারবো না এমনি শুনছি, তাহলে আমি বলবো তুমি জাস্ট এক্ষুনি লেফট করো। কারণ উইদাউট কনফিডেন্স কিন্তু কিচ্ছু হয় না। তুমি যখন এই সেমিনারে এসেছো, তার মানে 150-এর মধ্যে 140 প্লাস মার্কস পাওয়ার ক্ষমতা তোমার মধ্যে আছে, যেটা আমি বারংবার বলে থাকি যে আমরা একটা থিঙ্কিং করছি, মানে সেই থিঙ্কিং যখনই করব তখন তার উইলিংনেস অ্যান্ড অ্যাবিলিটি আমাদের মধ্যে আছে বলেই আমরা থিঙ্কিংটা করছি। আমরা কিন্তু এটা কখনোই থিঙ্কিং করি না যে এক লাফে মাটি ভেদ করে পাতালে চলে যাচ্ছি, এক লাফে ওই সেই কৃষি
পুরুষের মতন একেবারেই সেই আকাশে উঠে যাচ্ছি, এগুলো কিন্তু আমরা থিঙ্কিং করি না। যদিও বা করি সেটা একেবারেই সেই কল্পনার জগতে অনেকেই থাকে, তারা করে। আদারওয়াইজ কিন্তু 99% লার্নার কিন্তু করে না। 99% লার্নার কি করে, যে আমি একটা চাকরি পেয়েছি, সেটা তার যার যেটা ড্রিম জব, আমি এরকম ভাবে লাইফটা লিড করছি, আমি পড়াশোনা করছি, আমার বিভিন্ন বিভিন্ন বই বেরোতে পারে, আমি লার্নারদের সঙ্গে এরকম ভাবে কমিউনিকেট করছি স্কুল কলেজে ইত্যাদি ইত্যাদিতে, ঠিক আছে? তো এইগুলো আমরা থিঙ্কিং করছি বা তোমরা থিঙ্কিং করছো, তার মানে এটা মাথায় ঢুকিয়ে নাও যে এই অ্যাবিলিটি বা এই উইলিংনেস তোমার মধ্যে আছে বলেই কিন্তু তুমি ওই থিঙ্কিংটা করছো, রাইট? তাহলে এই জায়গায় আমরা কি করব, আমরা সলভ করব 10 বছরের সিটেড পেপার। কেন বলছি এই জায়গাটা আমি, তার সেটার ব্যাখ্যা আমি পরে দেব। নেক্সট আমরা সলভ করব ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের প্রিভিয়াস পেপার। নেক্সট আমরা টপিক ওয়াইজ রিভিশন দেব, এবং সেই সঙ্গে সঙ্গে থাকবে কি না, র্যান্ডাম মক টেস্ট। র্যান্ডাম মক টেস্ট। আর যেখানে যেখানে উইক এরিয়া, সেই উইক এরিয়াগুলোকে আমরা ইমপ্রুভ করব, যেটাকে আমরা বলবো রিমেডিয়াল ক্লাস। এখানে আমরা ডেইলি টার্গেট রাখবো, একটি ফুল মক থাকবে, একটি মানে প্রত্যেক দিন কি থাকবে না, 2 আওয়ার্স রিভিশনস থাকবে 2 ঘন্টার। প্রত্যেকটি এতক্ষণ যেতগুলো টপিক পড়লে প্রত্যেকটি টপিক যেন 2 ঘন্টার মধ্যে রিভিশন দিতে পারো, তার স্ট্র্যাটেজি এবং ট্রিক্স আমরা বানিয়ে দেবো, যেটাকে আমরা বলছি শর্ট নোটস। এই শর্ট নোটস কিন্তু প্রত্যেকটি কম্পিটিটিভ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। অনেকে এটাকে আমরা বলে থাকি কি নোটস। যার কাছে যত স্ট্রং শর্ট নোটস আছে, যার কাছে যত স্ট্রং কি নোটস আছে, সে ততটা এগিয়ে। নেক্সট আমরা চলে আসছি এরর নোটবুক মেইনটেইন, ঠিক আছে? অর্থাৎ কি, ধরো তুমি এই মক টেস্ট দিয়েছো প্রত্যেকদিন একটা করে, বা এর আগে সিটেট পেপার 1 যখন সলভ করেছো, ওয়েস্ট বেঙ্গল টেট পেপার 1 যখন সলভ করেছো, তখন এমন কিছু জায়গা তুমি পাবে যে জায়গাগুলো তোমার বারংবার ভুল হচ্ছে, বা এই জায়গাগুলো কিছুতেই তুমি ইমপ্রুভ করতে পারছো না, এই এমসিকিউ গুলো তোমার ভুল হচ্ছে। তোমরা একটা পার্টিকুলার নোটবুক করবে, সেই নোটবুকটার নাম হবে এরর নোটবুক, ঠিক আছে? সেই নোটবুকে তোমাদের সেই ভুলগুলো লিখে রাখবে, এবং প্রত্যেক দিন দিনে অন্তত 15 মিনিট থেকে 30 মিনিট করে এই এরর নোটবুক রিভিশন দিতে হবে। কত মাসে না, 5 নম্বর মাসে, মান্থ 5-এ। চলে আসছি ফেজ 4, যেখানে থাকবে ফাইনাল পলিশিং, যেটা কিনা আমাদের মান্থ 6। এখানে আমরা কি দেখব, টার্গেট এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন, র্যাপিড রিভিশন টেস্ট থাকবে, র্যাপিড রিভিশন টেস্ট প্রত্যেক দিন 3 থেকে 4টে টেস্ট, ঠিক আছে? ইম্পর্টেন্ট থিওরিজ অ্যান্ড ডেফিনেশনস প্রত্যেকটি ক্লাসের মধ্যে থাকবে। 15টি ফুল টেস্ট অটোমেটিক্যালি তোমাদের সামনে প্রোভাইড করা থাকবে, যে টেস্টগুলো তোমরা যখন খুশি দিতে পারবে। আর কি, টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিস। এই টেস্টগুলো যদি তুমি দাও বা তোমরা দাও, তাহলে তোমাদের মধ্যে অটোমেটিক্যালি কি হবে, টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিস হবে, রাইট? তো লাস্ট 15 দিন, অর্থাৎ লাস্ট 15 দিন কিন্তু আমরা কি করব, পরীক্ষার আগের লাস্ট 15 দিন কোনো নতুন টপিক নয়, কোনো নতুন টপিক নয়। তাহলে আমরা কি করব, এখানে শুধু রিভিশন করব। আর কি, নিউ টপিক কিন্তু এখানে শুরু করব না। বললাম যেটা, বিভিন্ন ফর্মুলা এবং থিওরি কিছু থাকবে, যেগুলো কুইক রিভিউ করব, কিসের মধ্য দিয়ে, সেই শর্ট নোটসের মধ্য দিয়ে। আমরা একটা ছোট্ট রুটিন এখানে প্রোভাইড করছি, ছোট্ট রুটিন। এটার বৃহৎ আকারে আমি অলরেডি আজকে দিয়েছি বিভিন্ন আমাদের পেইড ব্যাচগুলোতে। মর্নিংয়ে আমরা যদি সকাল 5টায় উঠি এবং 8টা পর্যন্ত, এই 3 ঘন্টায় কোর সাবজেক্ট যেগুলো তোমার কঠিন লাগে, যেগুলো তোমার মাথায় ঢোকেই না, সেই সময় যদি এই টপিকগুলো করো, তাহলে দেখবে ধীরে 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 মাথায় ঢুকে যাবে। ছোট্ট এক্সাম্পল দেবো, ধরো আজকে পড়লে, ধরো 23 তারিখে পড়লে, 23শে ফেব্রুয়ারি পড়লে এই জায়গাটা, এবং তোমার মনে হচ্ছে বা তোমাদের মনে হচ্ছে ধুর মনে থাকলো না, ছেড়ে দাও। আবার 24শে ফেব্রুয়ারি পড়ো, তাও মনে থাকছে না, ছেড়ে দাও। আবার 25শে ফেব্রুয়ারি পড়ো, দেখবে 1 সপ্তাহ পড়ার পর ওই টাফ জিনিসটা তোমার কাছে কত ইজি হয়ে যাচ্ছে। এই টাইমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টাইম প্রত্যেকটি লার্নারের ক্ষেত্রে। কেউ যদি একটুখানি ঘুম স্যাক্রিফাইস করে উঠতে পারে, তাহলে কিন্তু তার সাকসেস আটকানোর ক্ষমতা কারণ নেই। উপরওয়ালা একজন বসে আছে, যিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি যদি সহায় থাকেন। নেক্সট, কেউ যদি চাকরি করে, তাহলে বিভিন্ন অফিস ব্রেক থাকে,
প্রত্যেকটি সার্ভিসের মধ্যে কিন্তু অফিস ব্রেক থাকে। আমরা মোবাইলে বা ল্যাপটপে করে আমরা বিভিন্ন লাইট টপিক, যেগুলো বিভিন্ন বাসে ট্রেনে ট্রাভেল করার সময় বা অফিসে বা যেখানে আমরা চাকরি করি, সেখানে এই লাইট টপিক এবং এমসিকিউ কিন্তু আমরা রিভিশন করতে পারি। আমরা অনেকেই না খুব গসিপ করি স্কুল কলেজে বা বিভিন্ন অফিসে গিয়ে। এই গসিপ গুলোকে যদি আমরা একটু ইগনোর করে নিজেদের কেরিয়ারে ধ্যান দিই, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদেরই কি না, আখেরে আমাদেরই লাভ। নেক্সট চলে এসেছি ইভিনিং টাইম। ইভিনিং টাইমে যদি তোমরা পেডাগজিক্যাল এরিয়াগুলো দেখো, ধরো আজকে ইভিনিং টাইমে তোমরা বাংলার পেডাগজি দেখলে, কালকের ইভিনিং টাইমে তোমরা সিডিপির পেডাগজি দেখলে, তারপরের দিন ইভিনিং টাইমে তোমরা সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্সের পেডাগজি দেখলে, তাহলে কিন্তু প্রত্যেক দিন একটা করে পেডাগজিক্যাল এরিয়া থেকেই যাচ্ছে। আমরা মোটামুটি 8টা থেকে 9টা পর্যন্ত ক্লাস রাখি, 8টা থেকে 9টা। এই টাইমে তোমরা ক্লাস করলে এবং আফটার 9 PM তোমরা বিভিন্ন বিষয়গুলো আর একবার করে প্র্যাকটিস করলে এবং সারা দিনে কি পড়লে, প্রত্যেককেই বলবো যে সারা দিনে কি পড়েছো সেটা রাত্রের বেলা শুতে যাওয়ার সময় একবার উল্টে পাল্টে দেখো। এটাতে কি হবে, এটাতে রিভিশন হবে। যেমন ঠিক তেমন ভাবে কি হবে, তুমি নিজে বুঝতে পারবে যে সারাদিন তোমার জন্য বেনিফিটেড হলো না লস হলো। দেখো, স্মার্ট স্ট্র্যাটেজি ফর, মানে আমি আজকে যেটা বলবো যে স্মার্ট স্ট্র্যাটেজি ফর ম্যাক্সিমাম বেনিফিট, তার জন্য আমরা সিডিপি ভালো করে পড়বো। এবং সিডিপি যদি ভালো করে পড়ি তাহলে 30 নম্বর কিন্তু আমরা প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রে কমন পাবো। ল্যাঙ্গুয়েজ পেডাগজি সব জায়গায় কাজে লাগে, যে 4টে জায়গার কথা বা 3টে জায়গার কথা বললাম। সাবজেক্ট পেডাগজি, সেটা সিটেট হোক বা আপার প্রাইমারি টেট হোক, প্রত্যেকটা জায়গায় কিন্তু একসাথে কভার করা হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ না করলে কিন্তু সফল হওয়া কঠিন, এটা আমি একেবারেই লাল এতে আমি বলে দিচ্ছি যে যদি কেউ প্রিভিয়াস ইয়ার সলভ না করে তাহলে সে কিন্তু কখনোই সফল হতে পারবে না, সেটা যে পরীক্ষায় হোক না কেন, নেট হোক, সেট হোক, টেট হোক, আপার প্রাইমারি টেট হোক, এসএলএসটি হোক, বা সিটেট পেপার 1 হোক, পেপার 2 হোক, ডব্লিউবিসিএস হোক বা ইউপিএসসি হোক, বা যাই হোক না কেন, যে পরীক্ষায় হোক না কেন। তাহলে সর্বশেষ একটা কথা বলবো আমাদের সিলেবাস ডিসকাস করার আগে, যে একটা স্মার্ট প্ল্যানিং তোমাকে 3টে এক্সামের জন্য বা 4টে এক্সামের জন্য কিন্তু প্রস্তুত করবে। ফলত হার্ড ওয়ার্ক নয়, বরং স্মার্ট ওয়ার্কে কিন্তু আমাদের কি হবে, সাকসেস এনে দেবে। আর কি, নিজেদের মধ্যে কিন্তু সেলফ কনফিডেন্টটা অনেক বেশি বাড়াতে হবে। উইদাউট কনফিডেন্স আমরা কিন্তু এগোতেই পারবো না, আমরা হাঁটতেই পারবো না। অনেকেই বলবে যে কঠিন কঠিন, পারবি না, অনেকে দেখবে হাসবে তোমাদের উপরে, ঠিক আছে? একটা কথা মাথায় রেখো, যে হাসতে দাও। যখন কেউ যদি তোমাকে হাসে বা তোমাদের উপর হাসে, তার তো হাসা বদলানো বা তার থিঙ্কিং চেঞ্জ করার ক্ষমতা তোমার নেই, কিছু বলো না। শুধু একটা কথা মাথায় রেখো, বৃক্ষ তোমার নামকে ফলে না পরিচয়, ঠিক আছে? জাস্ট রেজাল্ট দিয়ে দেখিয়ে দাও, নিজেকে স্টাবলিশড করে দেখিয়ে দাও যে তুমি কি ছিলে, রাইট? আমরা চলে আসছি একেবারে প্রাইমারি টেট। আশা করি এই জায়গাটা মোটামুটি কিভাবে আমরা এগোবো সেটা বোঝাতে পেরেছি। শুধু এখন আমরা একটু সিলেবাসটা নিয়ে ডিসকাস করব। 4টে সিলেবাস আমাদের কাছে আছে। প্রাইমারি টেটের ক্ষেত্রে আমরা বললাম নেম অফ অর্গানাইজেশন, টোটাল এক্সাম টাইমিং 2.4 আওয়ার্স, ঠিক আছে? মাল্টিপল চয়েস কোশ্চেন্স, অফলাইন মোডে পরীক্ষা হয়, যেগুলো তোমরা প্রত্যেকেই জানো, ঠিক আছে? এবার চলে আসছি যে প্রত্যেকটি সেকশনের জন্য কিন্তু 30 নম্বর। যেমন চাইল্ড ডেভেলপমেন্টে 30 নম্বর, ইংলিশের ক্ষেত্রে 30 নম্বর, বেঙ্গলির ক্ষেত্রে 30 নম্বর, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 30 নম্বর, এনভায়রনমেন্টাল স্টাডিজের ক্ষেত্রে 30 নম্বর, যেটাকে আমরা এটাকে অনেকে ইভিএস বলি, ইভিএস বলি। তাহলে টোটাল চলে আসছে 150 নম্বর। এই প্রত্যেকটি 30-এর মধ্যে -15, -15, -15, -15, -15 করে নাও। কেন? এই 15 নাম্বার করে কিন্তু প্রত্যেকটি এরিয়ার পেডাগজিক্যাল পার্ট। তাহলে পেডাগজিক্যাল পার্ট যদি আমাদের ইয়ে করা থাকে, স্ট্রং করা থাকে, তাহলে কিন্তু এই যে টেট পরীক্ষাতে আমাদের আটকানোর ক্ষমতা কারণ নেই। নেক্সট আমরা চলে আসছি কোথায় না, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং, যেটাকে আমরা সিডিপি বলি। সেখানে আমাদের কোন কোন জায়গাগুলো পড়তে হবে সেটা আমি এখন আর বলছি না, তোমরা একটু সিলেবাসটা সবগুলোই আমি গ্রুপে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। দেখো, এই জায়গাগুলো যেগুলো আমি বলেছি একটুখানি আগে, সেই জায়গাগুলো কিন্তু আমাদের পড়তে হচ্ছে। ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনের ক্ষেত্রে দেখো, ঠিক আছে? এই জায়গাগুলো আমাদের পড়তে হবে। বাংলা ইংরেজির ক্ষেত্রে টেন্স, ভার্ব, ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? তারপরে তোমার প্রিপোজিশন, আর্টিকেল, ঠিক আছে? এগুলো আমি অলরেডি পড়াচ্ছি আমাদের আপার প্রাইমারিতে, তো এগুলো কিন্তু সব পড়তে হবে, ঠিক আছে?
এবার চলে আসছি বেঙ্গলির ক্ষেত্রে একই, বেঙ্গলির ক্ষেত্রেও কিন্তু একই, বেঙ্গলির ক্ষেত্রে কিন্তু আলাদা কিচ্ছু না, ঠিক আছে। ইংলিশ, অঙ্ক, ইভিএস সব কিন্তু মোটামুটি এই জায়গায় রয়েছে, তোমাদের আমি গ্রুপে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। চলে এসছি সিটেড পেপার 2, একই ধরার, একই সবকিছু, শুধু চেঞ্জ করা, শুধু মডেলটা একটু চেঞ্জ করা, আদারওয়াইজ আর সব একই, ঠিক আছে। সিটেড পেপার 1 এর সিলেবাস দেখো, সব কিন্তু একই, একদম পরপর পরপর দেওয়া রয়েছে। দেখো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সাইকোলজির জন্য 30টা প্রশ্ন থাকবে, ঠিক আছে, যেখানে 15টা প্রশ্ন আমরা সাবজেক্টিভ প্রশ্ন পাবো, যেখানে থাকবে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড রিলেশনশিপ উইথ লার্নিং, প্রিন্সিপাল অফ দ্য ডেভেলপমেন্ট অফ চিলড্রেন্স। দেখো এখানে 15টি টপিক পরপর দেওয়া রয়েছে। তাহলে এই জায়গায় নেক্সট 5টা প্রশ্ন কোথায় থাকবে দেওয়া রয়েছে, নেক্সট 10টা প্রশ্ন কোথায় থাকবে দেওয়া রয়েছে, ঠিক আছে। নেক্সট চলে আসছি আমরা ল্যাঙ্গুয়েজ পেপার 1, সেখানে 15টা প্রশ্ন ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনের উপরে থাকবে। সেই কম্প্রিহেনশনের মধ্যে কোন কোন জায়গাগুলো তোমরা পড়বে, পেডাগজি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের মধ্যে কি কি থাকবে, সেখানে কোন কোন জায়গাগুলো তোমরা পড়বে, সেগুলো কিন্তু এখানে সব দেওয়া রয়েছে। এবং আপার প্রাইমারি টেটের ক্ষেত্রেও যেমনভাবে আছে, সিটেড পেপার 2 এর ক্ষেত্রেও কিন্তু ঠিক তেমনভাবেই আছে, আলাদা কিচ্ছু না, একইভাবে সবটা কিন্তু ডিসক্রাইব করা। তো আজকে যেহেতু সময় অনেকটাই সংক্ষিপ্ত, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে সিলেবাসগুলোকে আমরা গ্রুপে পাঠিয়ে দেবো, তোমরা সিলেবাসগুলো দেখো, ঠিক আছে। এবং আমরা আগামী রবিবার, আজকে রবিবার, আগামী রবিবার আমরা এই সিলেবাসগুলোকে নিয়ে আমরা আর একবার আসবো, ঠিক আছে। চলে আসছি আজকের মূল বিষয়বস্তুতে। আমরা যেখানে ছিলাম যে পুরো পরীক্ষার মূল কাঠামো বা বেসিক স্ট্রাকচারের উপরে আমরা ছিলাম, সেখান থেকে আমরা চলে আসছি আর একটা স্ট্রাকচারে, যেখানে আমরা দেখব যে 6 মাসের একটা কোর্স স্ট্রাকচার আমরা শুরু করছি, যেখানে আমরা বলছি যে কিনা একটা কম্বিনেশন কোর্স, সেখানে টোটাল কোর্স ফি থাকবে 6,000 টাকা, টোটাল কোর্স ফি, ঠিক আছে, টোটাল কোর্স ফি। কিন্তু এই কোর্স ফিটাকে আমরা 3টে সহজ পেমেন্টের মধ্য দিয়ে কভার করতে পারবো। ফার্স্ট, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মাত্র 3,499 টাকা যদি আমরা পেমেন্ট করি, তাহলে কিন্তু একেবারেই পুরো কোর্সটা, 6 মাসের কোর্সটা করা যাবে, আর 1 টাকাও প্রয়োজন হবে না। তাহলে সপ্তাহে থাকবে এখানে 5টা ক্লাস, সপ্তাহে থাকবে 4টে মক টেস্ট, আর কি থাকবে, তাহলে 5টা ক্লাস থাকছে, 4টে মক টেস্ট থাকছে, আর কি থাকছে, ক্লাস রেকর্ডিং থাকছে, এবং প্রত্যেকটি ক্লাসের জন্য আলাদা আলাদা করে পিডিএফ থাকছে, রাইট। এবার চলে আসছি অপশন 2। তাহলে আমরা অপশন 1-এ দেখে নিলাম 3,499, অপশন 2-তে আমরা দেখব কি, প্রথম কিস্তিতে কেউ যদি দেয় তাহলে ভর্তির সময় তাকে দিতে হবে 1,999, দ্বিতীয় কিস্তিতে কেউ যদি দেয় তাহলে 3 মাস পর তাকে দিতে হবে 2,500 টাকা, সেখানে চলে আসছে 4,499। এখানে যারা দুটো ধাপে দিতে চাইবে তাদের জন্য কিন্তু এইটা। চলে এসছি 3 নম্বর স্ট্র্যাটেজি বা অপশন 3। অপশন 3-তে আমরা দেখব প্রতি মাসে মাত্র 999 করে দিতে হবে, দিলে 6 মাসে কমপ্লিট হয়ে যাবে। মোট আসছে 5,994 টাকা, যেটাকে আমরা মোটামুটি বলতে পারি 6,000 টাকা, ঠিক আছে। তো মাসিক কিস্তিতেও সহজভাবে কেউ দিতে পারে, কেউ চাইলে 2 মাসের জন্য দিতে পারে, কেউ চাইলে একেবারেই। সব থেকে এখানে 44% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, এই যে 3,499, যেখানে আমরা পাচ্ছি 5 দিনের দিনে, মানে সপ্তাহে 5টা ক্লাস, সপ্তাহে 4টে মক টেস্ট, প্রত্যেকটি ক্লাসের জন্য আলাদা আলাদা ক্লাস রেকর্ডিং, প্রত্যেকটি ক্লাসের জন্য আলাদা আলাদা ক্লাস নোট, এবং দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, 24x7 আওয়ার্স সাপোর্ট, ঠিক আছে। এই জায়গাটা আমরা পাচ্ছি। আমরা একটা কথা বলবো যে আমরা কিন্তু মাত্র 20 জনকে ভর্তি নেবো, তার বেশি একজনকেও ভর্তি নেব না। অলরেডি আমাদের যেটা আপার প্রাইমারি ব্যাচ, সেখানে 20 হতে চলেছে, আর 2 জন লাগবে আমাদের, ঠিক আছে। তো পরবর্তীতে 20 জন কমপ্লিট হয়ে এলে কিন্তু আমার পক্ষে কিচ্ছু করার নেই, কারণ এখানে আমরা সেকেন্ড ব্যাচ ওপেন করব না, দ্যাট ইজ নট পসিবল ফর আস, ঠিক আছে। আমি একটাই সাজেশন দেব যে 1 টাইম পেমেন্ট কিন্তু সব থেকে বেশি লাভ, কারণ এখানে 44% ডিসকাউন্ট কিন্তু দেওয়া। আমরা লাস্ট 2025 সাল, অর্থাৎ আজকে আমরা 2026-এর ফেব্রুয়ারির 22 তারিখে আছি, 2025 সাল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দিন। 2024ও আছে, কিন্তু সেটা এই মুহূর্তে আমাদের জানানোর নয়, পরে একদিন বলবো। 2025 সালে আমরা এসএলএসটি ব্যাচ শুরু করেছিলাম 2 মাসের জন্য, কতজনকে নিয়ে, মাত্র 22 জনকে নিয়ে,
তার মধ্যে 8 জন আমাদের কল ফর ভেরিফিকেশন পেয়েছে। এখানে তাদের নাম কিন্তু পরপর পরপর দেওয়া রয়েছে। প্রত্যেককে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো। আমার মানে আমার যারা ছোট তাদেরকে আমার আশীর্বাদ সর্বদা রয়েছে। কিন্তু এমন 10 জনের বেশি এমন আছে যাদেরকে আমি পার্সোনালি চিনি, যারা আমার আমার খুব কাছের স্টুডেন্ট, তাদের একটা দুটো প্রশ্নের জন্য হাত থেকে বেরিয়ে গেছে। তাদেরকে বলবো, অনেকেই আছো তোমরা হয়তো, হাল ছেড়ো না, ঠিক আছে? কারণ তোমাদের পরিশ্রম কিন্তু কোথাও কোনোভাবেই অর্থহীন ছিল না। কখনো কখনো আমাদের সিস্টেমটা নিখুঁত হয় না, কিন্তু তোমাদের প্রস্তুতি কিন্তু নিখুঁত ছিল। পরিশ্রম কখনো ব্যর্থ হয় না। সময় শুধু একটু এদিক থেকে ওদিক হয়। শুধু পিচে দাঁড়িয়ে থাকো, যেটা আমি বারংবার বলি, যে পিচে দাঁড়িয়ে থাকো। আজ না হলেও কাল কিন্তু 6 তোমার হাতেই আসবে, বা সেঞ্চুরি তুমি করবে। চলে আসছি 2025 ডিসেম্বরের নেট ব্যাচ সাকসেস নিয়ে, যেখানে আমরা দেখব আমাদের 1জন জিআরএফ পেয়েছে, আমাদের 3জন নেট কোয়ালিফাই করেছে এবং আমাদের 5জন পিএইচডি কোয়ালিফাইড করেছে। আমাদের চ্যাম্পিয়নদের নাম আমরা দেখব: রুহানা পারভিন নেট জিআরএফ, পুষ্প নেট কোয়ালিফাই, মিতালি, রুক্মিণী নেট কোয়ালিফাই, মৌমিতা, ইমরান, রূপাই, এরা কিন্তু সবাই পিএইচডি কোয়ালিফাইড, ঠিক আছে? তো এই বিষয়টা আমরা একটা কথা জানিয়ে রাখি, যে আমাদের এই যে ব্যাচগুলোর কথা বললাম, আমাদের কিন্তু কোনো আলাদা করে মক টেস্ট ব্যাচ নেই এবং আমরা আলাদা করে মক টেস্ট ব্যাচ করি না। অনেকেই মক টেস্ট ব্যাচ থেকে নেট জিআরএফ পাইয়ে সেটা নিয়ে প্রচুর বড় বড় বিজ্ঞাপন করে, কিন্তু আমাদের প্রত্যেকটি ব্যাচ কিন্তু পুরো পড়ার ব্যাচ থেকে, যেখানে আমাদের ক্লাস নোট মক টেস্ট সব একসঙ্গে দিয়ে কিন্তু এই সাফল্য। তবু আমি বলবো যে প্রাইম লার্ন কিন্তু শুধুমাত্র কি করেছে, পথ দেখিয়েছে। কারণ আমরা কিন্তু কিছু করতে পারি না লার্নাররা যদি কিছু না করে। আমাদের চ্যাম্পিয়নরা নিজেদের পরিশ্রমেই কিন্তু ইতিহাস তৈরি করেছে, আমাদের চ্যাম্পিয়নরা নিজেরাই কিন্তু এগিয়েছে। আমরা কেবলমাত্র পথ দেখিয়েছি। আমরা প্রত্যেক চ্যাম্পিয়নদের পরিশ্রমকে কুর্নিশ জানাচ্ছি। তো আজকে আমরা আপাতত এখানেই রাখছি। আমাদের আজকের যে কোর্স স্ট্রাকচার সেটা বললাম। মার্চ মাস থেকে আমাদের 6 মাসের এই কম্বিনেশন ব্যাচ শুরু হবে। যদি কেউ মনে করেন যে পড়বেন বা পড়বে, সেখানে আমি বললাম কথা। এবার আমাদের এক্স স্টুডেন্ট যদি কেউ মনে করে পড়বে, তাহলে আমার সাথে কথা বলো। সেখানে আলাদা মানে আলাদা আছে, ঠিক আছে? তো তো এটাই আর কি। তো আজকে এই পর্যন্ত। তোমাদের কি কোথাও কোনো প্রশ্ন আছে? কারোর কোথাও কোনো প্রশ্ন আছে? সিলেবাস বা মূল বেসিক জায়গাগুলো, বা আপার প্রাইমারি টেটের সিলেবাস, সি টেটের সিলেবাস, আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের সিলেবাস,